আজকের বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। সরাসরি মূল কথায় আসা যাক। আজকে মানিকগঞ্জের সাটুরিয়া থেকে উঠে আসা এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো, যা শুনলে আক্ষরিক অর্থে চোখ কপালে ওঠার জোগাড় হবে। মানে, যাদের শারীরিক অবস্থা এমন যে ঠিকমতো হাঁটতে পারেন না কিংবা হাতের আঙুল নেই, তারা কি কখনো কোটিপতির ঋণখেলাফি হতে পারে? শুনতে একদম অবাস্তব আর সিনেম্যাটিক মনে হলেও এমনই এক অবিশ্বাস্য আর মর্মান্তিক প্রতারণার ফাঁদে পড়েছেন বাস্তবের কিছু অসহায় মানুষ। স্ক্রিনের এই সংখ্যাটার দিকে একটু নজর দেওয়া যাক। ১,৬১,৭৮,৪৬০ টাকা। হ্যাঁ, ঠিকই শোনা যাচ্ছে। এবি ব্যাংক থেকে নেওয়া এই বিশাল অঙ্কের ঋণের বোঝাই এখন চেপে বসেছে ওই হতদরিদ্র মানুষগুলোর কাঁধে। এতগুলো টাকা, যা হয়তো তারা জীবনে কখনো একসাথে কল্পনাও করতে পারেনি, সেটাই এখন তাদের আইনি বেড়াজালে আটকে ফেলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে ঘটল এমন একটা ঘটনা? চলুন এই বিশাল টাকার পেছনের আসল চিত্রটা একটু বোঝার চেষ্টা করি। বাস্তবতার সবচেয়ে মর্মান্তিক বৈপরীত্যটাই এখানেই। একদিকে এই মানুষগুলোর দৈনন্দিন জীবন, যেখানে তারা প্রতিদিন ভিক্ষাবৃত্তি বা অন্যের দয়ার ওপর নির্ভর করে বেঁচে থাকার সংগ্রাম করছেন, আর অন্যদিকে ব্যাংকের খাতা, যেখানে তারা নাকি রীতিমতো কোটি কোটি টাকার ঋণখেলাপি। যাদের নুন আনতে পান্তা ফুরায়া অবস্থা, ব্যাংকের খাতায় তারাই নাকি কোটিপতি। এই অদ্ভুত বৈপরীত্যই আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই গল্পের গভীরে আরও অনেক কিছু লুকিয়ে আছে। তো প্রথম পর্বেই আসা যাক এই তথাকথিত কোটিপতি ঋণ খেলাপিদের কথায়। নামগুলো একটু মনোযোগ দিয়ে দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। প্রথমজন আয়নাল হক। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী, যিনি সোজা হয়ে হাঁটতে পর্যন্ত পারেন না। এরপর আছেন হায়দার, মাত্র ৩ বছর বয়সে যার একটি পা পুরোপুরি অকেজো হয়ে যায়, এখন একটি বাঁশের লাঠির ওপর ভর করে চলেন। আছেন শারমিন হক, যিনি দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী এবং স্বামী পরিত্যক্তা। আর আব্দুর রশিদ, জন্ম থেকেই যার একটি হাতে 4টি আঙুলই নেই। এই মানুষগুলোর প্রত্যেকেই অত্যন্ত অসহায় এবং শারীরিকভাবে প্রতিবন্ধী, অথচ এদের নামে তোলা হয়েছে এত বিশাল অঙ্কের লোন। এই তথ্যগুলোই প্রমাণ করে যে আর্থিকভাবে তারা কতটা নাজুক। ভুক্তভোগী আয়নাল হকের এই উক্তিটা এখানে একদম নিখুঁতভাবে খাপ খেয়ে যায়। তিনি বলছেন, আমি ব্যাংক কোথায় আছে এটাও জানি না। একবার চিন্তা করা যাক, যে মানুষটা জীবনে কোনোদিন ব্যাংকের দরজায় পা রাখেননি, ব্যাংক কোথায় অবস্থিত সেটাই যিনি চেনেন না, আজ তার নামেই পুলিশের অ্যারেস্ট ওয়ারেন্ট ঘুরছে। এই একটা উক্তি প্রমাণ করে পুরো পরিস্থিতিটা কতটা হাস্যকর, আবার একই সাথে কতটা মর্মান্তিক। এখন আসা যাক দ্বিতীয় অংশে, এই ভাতার কার্ডের ফাঁদটা আসলে কিভাবে তৈরি হলো। টার্গেট অন দ্য সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট ফর দ্য কমিউনিটি, সংক্ষেপে TSDC। এটা একটা এনজিওর নাম। নামটা শুনলেই মনে হয় এরা সমাজের উন্নয়নের জন্য কাজ করে, তাই না? কিন্তু বাস্তবে এই তথাকথিত উন্নয়নের নামেই তারা এই অসহায় মানুষগুলোর জীবনে এক ভয়াবহ ধ্বংস ডেকে এনেছে। এই এনজিওটাই মূলত এই পুরো জালিয়াতির মূল হোতা। তো তারা কিভাবে এই জঘন্য কাজটা করল? ব্যাপারটা অনেকটা ট্রোজান হর্সের মতো। প্রথমত, তারা বাড়ি বাড়ি গিয়ে এই প্রতিবন্ধীদের মাসে মাসে সরকারি ভাতার কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেয়। দ্বিতীয়ত, সেই ভাতার কার্ডের লোভ দেখিয়ে এই সরল মনা মানুষগুলোর কাছ থেকে তাদের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ NID এবং ছবি সংগ্রহ করে। তৃতীয়ত, সেই ডকুমেন্টস ব্যবহার করে গোপনে ব্যাংকে বিশাল অঙ্কের ঋণের আবেদন করে। আর শেষ ধাপে ব্যাংক থেকে সেই টাকা তুলে তারা স্রেফ উধাও হয়ে যায়। সাহায্যের নামে ঘরে ঢুকে সর্বশান্ত করে দেওয়ার এক নিখুঁত আর ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। আর অবাক করার মতো ব্যাপার হলো, শুধু কি প্রতিবন্ধীরাই এই ফাঁদে পড়েছেন? একেবারেই না। এই এনজিওর প্রতারণার শিকার হয়েছেন একজন সাধারণ গৃহবধূও। তার কথাটা শুনলে যে কেউই চমকে উঠবেন। তিনি বলছেন, আমি শুধু 200-500 টাকার খাবারের ভাউচার লিখতাম, এখন আমার নামে কোটি টাকার মামলা। মানে, এনজিওর সাথে সামান্য একটু যোগাযোগ বা তাদের কিছু অফিসিয়াল কাগজপত্রে শুধু সই করার খেসারত হিসেবে আজ তাকেও এই বিশাল মামলার আসামি হতে হয়েছে। একটা প্রতারক চক্র কিভাবে চারপাশের সাধারণ মানুষকেও না জেনে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে, এটা তার একটা জ্বলন্ত প্রমাণ। এরপর চলে আসছি তৃতীয় অংশে, দ্য ব্যাংকস মিসিং ওভারসাইট বা ব্যাংকের গাফিলতি।
এই প্রশ্নটা একবার গভীরভাবে বিবেচনা করা দরকার। একজন ঋণগ্রহীতার সাথে সরাসরি দেখা না করে কোনো ব্যাংক কিভাবে কোটি কোটি টাকা অনুমোদন করতে পারে? কি মনে হয়, এটা কি কেবলই একটা সাধারণ ভুল, নাকি ব্যাংকিং ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ পদ্ধতিগত ত্রুটি? এত বড় একটা প্রতিষ্ঠান কিভাবে এই সহজ ধোঁকাবাজির শিকার হলো, সেটা সত্যিই খুব অবাক করার মতো একটা বিষয়। ঘটনাটা ঘটেছে এবি ব্যাংকের শ্যামলী শাখায়। সবচেয়ে সন্দেহজনক ব্যাপারটা হল, অনুসন্ধানী সাংবাদিকরা যখন ওই শাখায় যান, তখন তারা দেখতে পান যে লোন অনুমোদনের সময় যে কর্মকর্তারা সেখানে কর্মরত ছিলেন, বর্তমানে তাদের কেউই আর ওই শাখায় নেই। সবাই বদলি হয়ে গেছেন। এখন প্রশ্ন জাগে, ব্যাপারটা কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে আরও গভীর কোনো যোগসাজশ আছে? এই সন্দেহ ওঠাটা কিন্তু খুব স্বাভাবিক। ব্যাংকিং জগতে একটা খুব সাধারণ কিন্তু অপরিহার্য একটা শব্দ আছে, কেওয়াইসি বা কেওয়াইসি, যার মানে হলো নো ইওর কাস্টমার। এটা এমন একটা বাধ্যতামূলক প্রক্রিয়া যার মাধ্যমে গ্রাহকের আসল পরিচয়, তার ঠিকানা এবং তার আর্থিক অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়। কিন্তু এই কোটি টাকার লোনের ক্ষেত্রে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, ব্যাংকের এই সবচেয়ে মৌলিক আর গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থাটি সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। পুরো পরিস্থিতিটা একবার মিলানো যাক। একজন সাধারণ মানুষ যখন একটা ছোট লোন নিতে যায়, তখন তাকে হাজারটা ডকুমেন্টস দিতে হয়, গ্যারেন্টার ভেরিফিকেশন হয়, আত্মীয় স্বজনের খোঁজ নেওয়া হয়। অথচ এই 1,61,00,000 টাকার লোনের ক্ষেত্রে কোনো সরাসরি সাক্ষাৎ নেই, গ্রাহকদের কোনো ধারণাই নেই, আর গ্যারেন্টারদের কোনো যাচাই বাছাইও করা হয়নি। এত সহজেই এত বিশাল একটা অঙ্ক কিভাবে ছাড় পেল, তা আসলে আমাদের ব্যাংকিং খাতের এক বিশাল দুর্বলতার চিত্র ফুটিয়ে তোলে। এবার আসা যাক আমাদের আলোচনার চতুর্থ এবং শেষ অংশে, সামনের আইনি লড়াই। বর্তমানে এই শারীরিক প্রতিবন্ধী মানুষগুলোকে সাটুরিয়া থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকা এসে অর্থ ঋণ আদালতে হাজিরা দিতে হচ্ছে। একটু ভেবে দেখা যাক, যে মানুষগুলো নিজেদের শরীরের ভারী ঠিকমতো বইতে পারে না, অন্যের সাহায্য ছাড়া এক পা ফেলতে পারে না, তারা এখন প্রতি মাসে কোর্টের বারান্দায় ঘুরছে। প্রতিটা দিন তারা পার করছে জেলে যাওয়ার ভয় আর চরম মানসিক যন্ত্রণায়। তবে কিছুটা আসার কথা হচ্ছে, তাদের পক্ষে আইনি লড়াই শুরু হয়েছে। তাদের আইনি কৌশলগুলো মূলত 3টি ধাপে সাজানো। প্রথমত, আদালতে প্রমাণ করা যে এই বিপুল পরিমাণ ঋণে ভুক্তভোগীদের কোনো সম্মতি ছিল না। দ্বিতীয়ত, ব্যাংক যে কেওয়াইসি প্রক্রিয়াটা পুরোপুরি এড়িয়ে গেছে এবং চরম গাফিলতির পরিচয় দিয়েছে, সেটা প্রমাণ করা। এবং সবশেষে, যে এনজিও এবং ব্যক্তিরা এই জালিয়াতি করেছে, তাদের বিরুদ্ধে ফৌজদারি প্রতারণার মামলা প্রস্তুত করা। এই আইনি পদক্ষেপগুলোই এখন ওই মানুষগুলোর প্রধান ভরসা। আত্মপক্ষ সমর্থনকারী আইনজীবীর এই কথাটা এখানে অত্যন্ত শক্তিশালী। তিনি বলছেন, যে মানুষগুলো নিজেদের শরীরের ভার বইতে সংগ্রাম করে, তাদের ওপর কোটি টাকার ঋণ চাপিয়ে দেওয়া একটা গভীর মানবিক সংকট। এটা আসলেই শুধু কোনো আর্থিক জালিয়াতি নয়, এটা একটা চরম মানবাধিকার লঙ্ঘন। এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই প্রতারণা মানবিকতার কোন তলানিতে গিয়ে ঠেকেছে। আজকের এই বিশ্লেষণ শেষ করব একটা খুব গভীর আর জরুরি প্রশ্ন দিয়ে। যে ব্যবস্থাটা তৈরি হয়েছিল দুর্বলকে সাহায্য করার জন্য, সেটা ব্যবহার করে যখন তাদের শোষণ করা হয়, তখন এই প্রাতিষ্ঠানিক গাফিলতির আসল মূল্যটা কে দিচ্ছে? সাধারণ অসহায় মানুষ, নাকি আমাদের পুরো সমাজ ব্যবস্থা? এই বিষয়টা আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং আমাদের চারপাশের সিস্টেমের সংস্কার নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। এই গুরুত্বপূর্ণ প্রশ্নটাই ভাবনার জন্য রেখে দিলাম। আশা করছি আজকের আলোচনা থেকে পুরো ঘটনার একটা স্পষ্ট চিত্র পাওয়া গেছে।